মাননীয় প্রধানমন্ত্রী যে বক্তব্য রেখেছেন যে আমি ভারতকে যা দিয়েছি তা তারা সবসময় মনে রাখবে, এর চাইতে নির্লজ্জ অপমানজনক কোনো বক্তব্য আমাদের জাতির জন্য হতে পারে না। আমরা এটা তীব্র নিন্দা করি। তিনি কিভাবে এই কথাটা বললেন? বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ, সেই দেশের আপনি অনেক কিছু দিয়ে দিয়েছেন। কি দিয়েছেন আমরা সবাই জানি, সেটা ভেঙে বলার দরকার নাই, কিন্তু তারপরও দেশের মানুষ জানে। আপনি তাদেরকে করিডোর দিয়েছেন, আপনি তাকে ট্রানজিট দিয়ে দিয়েছেন, আপনি তাদের নিরাপত্তার জন্য সমস্ত ব্যবস্থা করেছেন। এই নর্থ, এই উত্তর পূর্ব রাষ্ট্রগুলোর ব্যাপারে, রাজ্যগুলোর ব্যাপারে আপনি অকাতরে যত রকমের সুযোগ সুবিধা দেওয়া যায় ট্রানজিট দিয়েছেন, ট্রান্সশিপমেন্ট দিয়েছেন, পোর্ট আমাদের এই বন্দর ব্যবহার করার ব্যবস্থা করে দিয়েছেন, সবই দিয়েছেন, এবং সেটাই আপনি আজকে স্বীকার করছেন। আমাদের জাতীয় স্বার্থ কোনো কিছুই আপনি উদ্ধার করতে পারেন না। একটা ব্যাপারে যদি বলতে পারতেন যেটা আমরা অর্জন করেছি, আমাদের তিস্তা, সে তিস্তা পানির বন্টন এবারও আমি উনি যাওয়ার আগে বলেছিলাম, উনি যদি তিস্তার পানি এবার যদি কোনো একটা সুরাহা করতে না আসতে পারেন, তাহলে বলবো ওনার ভারত সফর ব্যর্থ হয়েছে। সেই ব্যর্থ সফরকে তিনি সফল করার চেষ্টা করেছেন এই কথা বলে যে আমার অনেক কিছু আমরা তাকে দিয়ে দিয়েছি ভারতকে, যেটা ভারত কোনোদিন করতে পারবে না। আপনি কে? আপনি তো একা সেটা করতে পারেন না। এদেশের 16 কোটি মানুষের সমস্ত সম্পদ, 16 কোটি মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষা, আজকে আপনি এই কথা বলে তাদের মনে আঘাত দিয়েছেন। এই আঘাতের প্রতিদান আপনাদেরকে দিতে হবে। আগামী নির্বাচনে যদি সুষ্ঠু নির্বাচন হয়, তার জবাব এদেশের মানুষ আপনাকে দেবে। সংবাদপত্রের স্বাধীনতার উপরে, এটা তো নিয়ন্ত্রিত একটি সংবাদ মাধ্যম বাংলাদেশে চলছে। এটা আপনারা যারা বাংলাদেশে সংবাদ মাধ্যমে আছেন আপনারা সবাই জানেন, যেটা মাহমুদুর রহমান সাহেবের সেই 2010 সালের সেই সংগ্রাম থেকে শুরু হয়েছে, সেটা এখনো সেই নিয়ন্ত্রণ সরকারের এখনো চলছে। মাদক নিয়ন্ত্রণের ব্যাপারেও প্রধানমন্ত্রী বলেছেন, একবার ধরলে আর আমি ছাড়ি না। এতদিন ধরেন নাই কেন? বাংলাদেশের মানুষ জিজ্ঞাসা করতে চায় যে এই মাদক ব্যবসা বা মাদক যে নিয়ন্ত্রণের বা মাদক ব্যবসা, এটা কি নতুন কিছু? এই গত 9 বছরে মাদক ব্যবসায়ীরা যেভাবে অর্থ উপার্জন করেছে, আপনি সেই ব্যাপারে এতদিন কোনো এই সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করেন নাই। এখন আজকে সেই ব্যবস্থা গ্রহণ করার ব্যাপারে এই কারণে আপনারা করেন নাই। তার কারণ এই মাদক ব্যবসার সঙ্গে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের মদতপুষ্ট সমস্ত মানুষজন, ব্যবসায়ীরা জড়িত, সেই জন্য আপনি করেন নাই। এটা আপনারা দেখতে পাচ্ছেন, ওনারা বলেছেন 77 জন শীর্ষ মাদক ব্যবসায়ীদেরকে তারা চিহ্নিত করেছেন, একজনকেও ধরতে পারেন নাই। আজকে মাদক নিয়ন্ত্রণের নামে মানুষকে হত্যা করার লাইসেন্স দিয়ে দিয়েছেন। 138 জন মানুষ প্রাণ হারিয়েছে বিনা বিচারে। আমরা মাদক নিয়ন্ত্রণের সম্পূর্ণ পক্ষে। আমরা চাই বাংলাদেশের মানুষ এবং এই যে কোটি কোটি যুবকরা আজকে আপনাদের এই 9 বছরে মাদকাসক্ত হলো, এই অপরাধে বিচারও আপনাদের একদিন হওয়া উচিত এবং একদিন হবে। আজকে শেষ বেলায় এসে আপনারা এই অভিযান চালিয়ে মানুষ হত্যা করছেন, কিন্তু আসল যারা ব্যবসায়ী,
যাদেরকে আপনারাই চিহ্নিত করেছেন, তাদেরকে আপনারা এখন পর্যন্ত একজনকেও ধরতে পারেন নাই। আপনাদের এমপি বদির কথা আমরা সারা বাংলাদেশের মানুষ জানে। স্বরাষ্ট্রমন্ত্রী বললেন তার ব্যাপারে তথ্য আছে কিন্তু প্রমাণ নাই। চমৎকার কথা। তাহলে সেকশন 54 এর আছে কেন? এত মানুষকে সন্দেহভাজন হয়ে আমাদের হাজার হাজার নেতা কর্মীকে জেলে পাঠিয়েছেন, মামলা করেছেন, ৭৮,০০০ মামলা করেছেন এই বিরোধী দলকে নিশ্চিহ্ন করার জন্য। ১১ লক্ষ আমাদের নেতা কর্মী আসামি, বেশিরভাগই সব সন্দেহভাজন, কোনো সুনির্দিষ্ট অভিযোগ নাই। আজকে সেজন্য মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে যে দেশের সত্যিকারের যে সংকট, সেই সংকটকে অন্যদিকে ধাবিত করার জন্য আজকে মানুষ হত্যার অভিযানে আপনি আপনার আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়োগ করেছেন। আজকে এই জন্য এই সরকারের সময় মাদক এই যে নিয়ন্ত্রণ করা সম্ভবপর হবে না। তার কারণ তাদের নিজেদের মানুষরা, তাদের নিজেদের নেতারা, কর্মীরা, এমপিরা এবং তাদের প্রভাবশালী ব্যক্তিরা তারা এর সঙ্গে জড়িত এবং তারা অনেক অনেক কোটি কোটি টাকার মালিক হয়েছেন এই মাদক ব্যবসার মাধ্যমে। আজকে খালেদা জিয়ার মুক্তি, আমি সম্পূর্ণভাবে একমত। আমরা চেষ্টা করে যাচ্ছি আইনি প্রক্রিয়ায়, কিন্তু আমরা পেরে উঠছি না। তার কারণ নিম্ন আদালত সম্পূর্ণভাবে সরকারের নিয়ন্ত্রণে। 11ই ডিসেম্বরে যে গেজেট নোটিফিকেশন হয়েছে গত বছর এসকে সিনহা চলে যাওয়ার পরে, এবং এই গত প্রধান বিচারপতি এসকে সিনহার সঙ্গে সরকারের বিবাদ ছিল এইটাই যে নিম্ন আদালত যদি বিচার বিভাগের পৃথকীকরণ যদি সম্পন্ন করতে হয় তাহলে নিম্ন আদালতকে সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্টের অধীনে রাখতে হবে। 1972 সালের মূল সংবিধানে সেটাই ছিল। এই পাওয়ারটা দেওয়া ছিল, অধিকার দেওয়া ছিল এই সুপ্রিম কোর্টের উপরে। 116 অনুচ্ছেদে যে নিম্ন আদালতের পদায়ন, পদোন্নতি, তাদের নিয়োগ, তাদের শৃঙ্খলা, তাদের সমস্ত কিছু সুপ্রিম কোর্টের অধীনে থাকবে। সুপ্রিম কোর্টের একটা রায়ও দিলেন মাজদার হোসেনের মামলা। সেই মামলা এত বছর চললো, এখন সেই মামলা হয়ে গেছে নিষ্ফল। কারণ সেই সেপারেশন এইবার এই এসকে সিনহা চলে যাওয়ার পরে যে গেজেট প্রকাশ করেছেন, সেই গেজেটে শুধু রাষ্ট্রপতি না, সেখানে বলে দিয়েছেন রাষ্ট্রপতি অথবা অথবা শব্দ ব্যবহার করেছে, অথবা সরকারের রুলস অফ বিজনেসের অধীনে যে মন্ত্রণালয় এটার প্রশাসনিক দায়িত্বে থাকবেন, অর্থাৎ আইন মন্ত্রণালয়ের মাধ্যমে সরকার এখন নিম্ন আদালতকে নিয়ন্ত্রণ করে। সুতরাং নিম্ন আদালতের বিচারকদের এখন স্বাধীনতা আছে বলে এখন আর বলা যাবে না, কারণ তারা সম্পূর্ণভাবে সরকারের প্রশাসনের নির্বাহী বিভাগের অধীনে কাজ করছেন এবং তাদের ইচ্ছা মতোই তারা কাজ করবেন। আজকে সেজন্য শোন অ্যারেস্ট দেখানো বা তাকে জামিন দেওয়া, নিম্ন আদালতে তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা না করা, তাকে আনা বা না আনা, এগুলো সব কিছু এখন দাঁড়িয়ে গেছে, নির্ভর করছে নিম্ন আদালতের উপর। আজকে সেই জন্য আজকে আমরা তারপরেও তার জামিন হবে, বেগম খালেদা জিয়া জামিনে মুক্তি পাবেন, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু তারা বিলম্বিত করবেন, নানা রকমের কৌশল অবলম্বন করে এটাকে বিলম্বিত করার চেষ্টা করবেন এবং সেটাই তারা করছেন। কিন্তু তারপর আমি বলতে চাই যে খালেদা জিয়ার মুক্তির পথ হলো, একমাত্র পথ হলো রাজপথ। আমি আপনাদের সঙ্গে একমত এই ব্যাপারে, যে আমাদের অভিজ্ঞতার আলোকে এখন আমরা বুঝতে পারছি যে আমরা চালাচ্ছি, আইনি লড়াই চালিয়ে যাব, আইনি লড়াই আমরা চালিয়ে যাব, কারণ একটা আইনি প্রক্রিয়া তো আমাদেরকে অনুসরণ করতেই হবে। কিন্তু তার মাধ্যমে বেগম খালেদা জিয়ার মুক্তি আসবে না, তার মুক্তি আসবে একমাত্র রাজপথের মাধ্যমে। সেই জন্যই আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে।
নির্বাচন কমিশন, আমরা এর মধ্যেই বলেছি যে নির্বাচন কমিশন গত খুলনার নির্বাচনে যা করেছেন, এরপরে এই নির্বাচন কমিশনের মুখ দেখার, এই নির্বাচন কমিশন একটি নিরপেক্ষ প্রতিষ্ঠান বলে কেউ আর বলবে না। সুতরাং এই নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে এবং এই নির্বাচন কমিশনের অধীনে কোনো স্বাধীন, সুষ্ঠু, অবাধ নির্বাচন হতে পারবে বলে আমরা মনে করি না। এবার তারা আইন পাল্টানোর চেষ্টা করেছে, এখনো করছে। যে হঠাৎ করে এই পৌর কি সিটি কর্পোরেশন নির্বাচনে এমপিরা যারা যারা তারা সরকারের এমপিরা গিয়ে নির্বাচন করতে পারবে, অর্থাৎ তারা সব সুযোগ সুবিধা তারা পাবেন। তাহলে নির্বাচনে তো আর সমতল অবস্থা বিরাজ করানো সম্ভবপর হবে না। এটা দূরভিসন্ধিমূলক, কারণ আগামী নির্বাচনে তারা পার্লামেন্ট না ভেঙে এই সংসদ সদস্যদেরকে রেখেই তারা নির্বাচন করার চেষ্টা করবেন এবং সেই জন্যই আজকে এই সরকারের তল্পি বাহক একটি প্রতিষ্ঠান হিসাবে এই নির্বাচন কমিশন আজকে এই একটা সংশোধনী আনার চেষ্টা করছে। এই কারণে এই নির্বাচন কমিশন তার গ্রহণযোগ্যতা এই জন্য হারিয়েছে। যাই হোক, এখন আমাদের সামনে একটাই পথ, সেটা হলো একটাই লক্ষ্য, সেটা হলো দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। আমি স্বীকার করি কোনো ফ্যাসিবাদী সরকারকে গণতান্ত্রিক উপায়ে উৎখাত করা সম্ভব নয়। এটা হয় নাই কোনোখানে, কোনো দেশে হয় নাই। সুতরাং আমাদেরকে এখন তিনটি কর্মসূচি আমাদের সামনে থাকবে। একটি হলো বেগম খালেদা জিয়ার মুক্তি, যত শিগগির সম্ভব আমাদেরকে মুক্তি আমাদেরকে অর্জন করতে হবে। দ্বিতীয় হলো, এটা করতে হলে আমাদেরকে জাতীয় ঐক্য সৃষ্টি করতে হবে। সমস্ত গণতান্ত্রিক শক্তিসমূহকে, আমাদেরকে দেশপ্রেমিক শক্তিসমূহকে ঐক্যবদ্ধ করতে হবে এবং তাদেরকে এই মাধ্যমে জনগণের মধ্যে ঐক্যমত সৃষ্টি করতে হবে, যাতে করে দেশে একটি গণ আন্দোলন সৃষ্টি করা যায় এবং সেই আন্দোলনের মাধ্যমেই সেই লক্ষ্য আমরা অর্জন করতে পারব। আর 3 নম্বর হলো যে একটি সুষ্ঠু অবাধ সেই আন্দোলনের মাধ্যমে একটি নিরপেক্ষ, নির্দলীয়, একটি সুষ্ঠু, একটি তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে আগামী নির্বাচন হতে হবে। তাহলেই এদেশে আবার গণতন্ত্র ফিরে আসবে, গণমাধ্যমের স্বাধীনতা ফিরে আসবে, বিচার বিভাগের স্বাধীনতা ফিরে আসবে, আইনের শাসন ফিরে আসবে। আর তা না হলে বাংলাদেশে আমাদের আমরা যারা বাংলাদেশকে ভালোবাসি, তাহলে আমাদের জন্য একটি বিরাট বিপর্যয় আসবে। সেই বিপর্যয়টা সম্পর্কে আমরা সবাই যেন সজাগ থাকি। সেটা মনে রেখে এই আন্দোলনকে সফল করার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এই কথা বলে আমার বক্তব্য এখানে শেষ করছি।